এবং ত্রিপুরার সচেতন লড়াকু জনতা যারা বিভিন্ন স্তরে বিভিন্ন কাজে যুক্ত আছেন, বিভিন্ন সংগঠনে যুক্ত আছেন, তারা সবাই এক জায়গায় এসেছেন আজকে বিদ্যুতের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। শুধু আলোচনা করতে নয়, এখান থেকে ভবিষ্যতের লড়াইয়ের সংগ্রামের একটা পথ খুঁজে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে। আপনাদের সবাইকে সারা ভারত বিদ্যুৎ কর্মী ফেডারেশনের তরফ থেকে অভিনন্দন। অভিনন্দন এজন্য যে সাধারণভাবে মনে করা হয় যে বিদ্যুতের বিষয় নিয়ে আলোচনা করবে, শুনবে, বসবে, চিন্তা করবে বিদ্যুৎ কর্মীরা। কিন্তু আজকের দিনে ভারতবর্ষের, পৃথিবীর হয়তো একজন ব্যক্তিও নেই যিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদ্যুতের উপরে নির্ভরশীল নন। অর্থাৎ এটি এমন একটি গুরুত্বপূর্ণ পরিষেবা যা পৃথিবীর, আমাদের দেশের, আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষের জীবনের, জীবিকার অপরিহার্য অঙ্গ। যা আমার জীবনকে প্রভাবিত করে তা নিয়ে আমি চিন্তা করব না, কথা বলবো না, এ কথা বলার মানে আমি আমার জীবন নিয়ে, আমার জীবনের উপরে নেমে আসা সমস্যাগুলোকে নিয়ে যথেষ্ট সচেতন নই। এবং যারা নাকি আমাদের দেশ, রাজনীতি, পরিচালনা, নির্ধারণ সমস্ত কিছু করেন, তাদের একটা অংশ চাইবে যে আমরা এটা না করি। সেজন্যই আরো বাড়তি অভিনন্দন যে ত্রিপুরার সচেতন, এগিয়ে থাকা মানুষের অংশ হিসেবে আপনারা বিদ্যুতের মতো একটি গুরুত্বপূর্ণ জীবনের সঙ্গে যুক্ত একটি জিনিসকে, একটি উপাদানকে শুধুমাত্র বিদ্যুৎ কর্মীদের বিষয় না ভেবে সাধারণ জনগণের বিষয় হিসেবে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করছেন। আমি বেশ কিছু কথা বলবো, তাতে বেশ কিছু তথ্য থাকবে, ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করব ধৈর্য ধরে শোনার জন্য। তার কারণ এর ভিত্তিতে আগামী দিনে আপনাদের কথা পৌঁছে দিতে হবে ত্রিপুরার প্রত্যেকটি মানুষের কাছে। ত্রিপুরা রাজ্য, যা নাকি উত্তর পূর্ব ভারতের এক প্রান্তিক রাজ্য, এই রাজ্যের জনগণের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফলে ত্রিপুরা রাজ্য প্রায় সর্বত্র বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ করে উঠতে পেরেছিল। সরকারি হিসাবে বলা হয় যে 2011 সালেই এটা 100% ইলেকট্রিফাইড স্টেট। কিন্তু ওই সরকারি হিসাবের বাইরে গিয়েও আমরা বলতে পারি যে তারপরেও আরও নিবিড়ভাবে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ হয়েছে এবং তার পরবর্তী 4-5-6 বছরের মধ্যে প্রায় সর্বত্রই আমাদের এই রাজ্যে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা হয়েছিল। আবার আমি বলছি যে সেই সরকারি হিসেবেই 2017, 18 সাল, 19 সাল, এই সালগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র এখানে একটি রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়েছে তার জন্য নয়, তার প্রভাব সরাসরিভাবে জনগণের ওপরে কিভাবে পড়ছে সেটা বোঝার জন্যও। 2018 সাল, 19 সাল, 20 সাল, এই সালগুলোতেও ত্রিপুরার যে বিদ্যুৎ পর্ষদ, অর্থাৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, সেটা একটি লাভজনক সংস্থা। অর্থাৎ বিদ্যুৎ জনগণকে পৌঁছে দেওয়ার পরেও ত্রিপুরার এই বিদ্যুৎ পর্ষদ তার নিজস্ব স্বনির্ভরতা রক্ষা করার মতো আয় করতে পারছে। 2019-20 সাল থেকে অবস্থা খারাপ হতে শুরু করে এবং এই বিদ্যুৎ পর্ষদ ক্রমাগত লোকসানে ঢুকে যেতে শুরু করে। 2023 সালে বিদ্যুৎ পর্ষদের সরকারি হিসেব অনুযায়ী লোকসানের পরিমাণ 285 কোটি টাকা। তাহলে বুঝবেন, আমি প্রথম এখান থেকে শুরু করতে চাই যে আপনার রাজ্যের যে সরকারি বিদ্যুৎ পর্ষদ, যা 2018, 19, 20 সাল অবধি লাভ করে এসছে, এবং লাভ করে এসছে কোন পর্যায়ে? যখন তাকে বিদ্যুৎ পৌঁছে দিতে হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ যাতে নাকি খরচা বেশি হয়, নতুন নেটওয়ার্ক বানাতে হচ্ছে, নতুন লাইন লাগাতে হচ্ছে, নতুন পোল লাগাতে হচ্ছে, নতুন গ্রিড বসাতে হচ্ছে, নতুন ট্রান্সফরমার বসাতে হচ্ছে।
অর্থাৎ আমরা বলি যে ফিক্সড কস্টের যে খরচা, সেই খরচা যখন বেশি, 2014 সাল, 15 সাল, 16 সাল, 17 সাল, সেই সময় পর্যন্ত একটি পর্ষদ লাভ করছে। আর যখন তা সম্পূর্ণরূপে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছে, তখন তার কাজ কি? তখন তার কাজ হচ্ছে মেনটেনেন্স করবে। তখন সেই পর্ষদ লোকসানে ডুবে যাচ্ছে। আজকে 2023 সালে আপনার পর্ষদের লোকসানের পরিমাণ 285 কোটি টাকা, যা 2022 সালে ছিল 120 কোটি টাকা। অর্থাৎ বছরের পর বছর লোকসান বাড়ছে। প্রথম কথা। এবার আপনি বলবেন যে তাহলে নিশ্চয়ই আমার কানেকশন কমে গেছে, আমার আয় কমে গেছে। 2020-21 সালে আপনার রাজ্যে কনজিউমার ছিলেন 8,38,457 জন, যা 2022-23 সালে হয়েছে 10,21,436 জন। এই সংখ্যাটা বলছি মানে কতগুলো মিটার আছে, অর্থাৎ 10 লক্ষের উপরে মিটার 2022-23 সালে আপনার রাজ্যে আছে। তাহলে আমি বললাম যে শুধু 2 বছরের মধ্যে নতুন মিটারও দেওয়া হয়েছে প্রায় 2 লাখ। তার মানে আপনার যারা আপনাকে আয় দেবে, মিটার দিচ্ছেন মানে কি, তার পরিবর্তে তো আপনি বিল কালেক্ট করবেন। তাহলে যারা আপনাকে আয় দেবে সেই সংখ্যাটাও বাড়লো। তাহলে আপনি বলবেন যে হচ্ছে তাহলে বোধহয় এই যে সরকারি কর্মচারী এরা অনেক বেতন নিয়ে যাচ্ছে, এরা বেতন নিয়ে যাচ্ছে বলে হচ্ছে পর্ষদে লস হচ্ছে। সরকারি কর্মচারীর সংখ্যা 2018 সালে ছিল 4,500-এর মতো, যা আজকে দাঁড়িয়ে 2200-র আশেপাশে, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে বিদ্যুৎ ক্ষেত্রের। এ কথা বলার মানে কি? এ কথা বলার মানে যে সরকারি কর্মচারীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে, আপনার কানেকশন দিন প্রতিদিন বাড়ছে, আপনার নতুন করে প্রচুর লাইন বানাতে হচ্ছে, প্রচুর ট্রান্সফরমার লাগাতে হচ্ছে, প্রচুর বড় গ্রিড বানাতে হচ্ছে, এরকম কিছু নয়। আপনার আয় কমে আপনি ধীরে ধীরে লোকসানে ডুবে যাচ্ছেন। তাহলে কি আপনাদের বলতে হয় যে হচ্ছে যে আসলে বিদ্যুতের দাম কমে গেছে? আপনাদের কি বিল কম দিতে হচ্ছে? আপনি হিসেব করে দেখবেন যে গত 5 বছরে প্রত্যেক বছর বিদ্যুতের বিল বেড়েছে, যেটাকে বিদ্যুতের ভাষায় বলা হয় ট্যারিফ। তাহলে এটা একটি বিপর্যয়কর সমস্যা। এই বিপর্যয়কর সমস্যা যদি আমরা ত্রিপুরার প্রত্যেকটি বিদ্যুতের উপভোক্তা আমরা বোঝার চেষ্টা না করি যে কেন এই বিপর্যয় হচ্ছে, তাহলে এই কথা আজকে নিশ্চিতভাবে বুঝে যাবেন যে আগামী 2 বছর 4 বছরের মধ্যে আপনার এখানকার সরকারি সংস্থার মোট লসের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা দাঁড়াবে। এবং এখানে যে সরকার আছে সেই সরকার এসে বলবে যে এত লসজনক একটি সংস্থাকে চালানোর কোনো মানে নেই, তাহলে একে বেসরকারি করে দাও, আপনি বেসরকারি বিদ্যুতের আওতাভুক্ত হয়ে যাবেন। এটা এবছর হবেন না পরের বছর হবেন না তার পরের বছর হবেন সেটা বলতে পারবো না, কিন্তু হয়ে যাবেন এটা নিশ্চিত করে বলা যায়, যদি না আজকে থেকেই ত্রিপুরার প্রত্যেকটি জনগণকে এই ব্যাপারে বোঝানোর কাজ আমরা শুরু করি কেন এই লস। ত্রিপুরার যে বিদ্যুতের পরিকাঠামো, আমি পরিকাঠামোর কথা আরেকবার বলে যাব এই প্রক্রিয়ায়। ত্রিপুরার বিদ্যুতের পরিকাঠামো তার র্যাঙ্কিং করতে গিয়ে সরকারি সংস্থা, সেই সরকারি সংস্থা বলছে যে প্রত্যেক বছর ত্রিপুরা তার বিদ্যুৎ পরিকাঠামোয় মানের দিক থেকে র্যাঙ্কিংয়ে আরও নিচের দিকে নেমে আসছে। 53টি সরকারি সংস্থা, বিদ্যুৎ সংস্থা ভারতবর্ষে রয়েছে, তাদের সার্ভে করা হয়। এরা প্রত্যেক বছর হচ্ছে ইন্টিগ্রেটেড রিপোর্ট বের করে। এই রিপোর্ট অনুযায়ী 2022 সালে যে আমাদের যে ত্রিপুরা সংস্থা, তার র্যাঙ্কিং ছিল 53-র মধ্যে 33। 53-র মধ্যে 33 মানে খুবই খারাপ। 22 সালে 2023 সালে এটা হয়ে গেছে 53-র মধ্যে 39। অর্থাৎ এক বছরে আমাদের যে মান সরকারি সংস্থার হিসেবে, সরকারের করা এজেন্সি পাওয়ার ফিনান্স কর্পোরেশন পিএফসি, তারা হচ্ছে যে রেটিং করে, তাদের মান অনুযায়ী আমার সংস্থা 33 থেকে 39 হয়ে গেল। তাহলে রাজ্যের যে বিদ্যুতের যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে এর উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। প্রয়োজন রয়েছে কি নেই? প্রয়োজন রয়েছে। সরকারি সংস্থা বলছে যে এর প্রধান কারণ হলো গভর্নেন্স।
গভর্নেন্স মানে যে এই বিদ্যুতের পরিচালনা করার ক্ষেত্রে ত্রুটির জন্য ত্রিপুরার বিদ্যুতের সরকারি সংস্থা ক্রমাগত তার মান নিচের দিকে নেমে যাচ্ছে। সরকারি সংস্থা বলছে। এর এফেক্ট কি? এর এফেক্ট হচ্ছে ওদের ক্ষেত্রে এটা সংখ্যা, আমার ক্ষেত্রে আমার ঘরে বিদ্যুৎ থাকবে না এরকম পরিস্থিতি। আমরা ওটা নিয়ে আলোচনা করব, আমরা সেটা নিয়ে আলোচনা করব যা সরাসরি আমাকে প্রভাবিত করে, আমাকে মানে একজন সাধারণ বিদ্যুৎ গ্রাহককে। আমরা সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু একথা নিশ্চিতভাবে বুঝে যাওয়া দরকার আজকের থেকে যে একটি অত্যন্ত প্রান্তিক রাজ্যকে দীর্ঘ সংগ্রামের ফলে বিদ্যুতে স্বনির্ভর করা সম্ভব হয়েছিল, সেই রাজ্য শুধুমাত্র পরিচালনার গাফিলতি, ইরেগুলারিটির জন্য ধীরে ধীরে বিদ্যুতে নিজের স্বনির্ভরতা হারিয়ে ক্রমাগত লোকসানে ডুবে যাচ্ছে এবং এর জন্য এখানকার রাজ্যের পরিচালনাধীন সরকারকে জবাবদিহি করতে হবে। এই সমস্যার গোড়া বা এই সমস্যার মূল খুঁজতে গেলে আমাদেরকে গোটা ভারতবর্ষের বিদ্যুতের নীতি এবং এই নীতিকে ঘিরে কিভাবে হচ্ছে যে শুধুমাত্র কয়েকটি গোষ্ঠীর মুনাফা করার প্রক্রিয়া চক্রান্ত শুরু হয়েছে তা বোঝার চেষ্টা করতে হবে। ভারতবর্ষে আজকের দিনে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার 50% বেশি, 53% প্রাইভেট কোম্পানির হাতে চলে গেছে। আজকের দিনে আমরা যে বলছি যে প্রাইভেটাইজেশন হবে এরকম কোনো ব্যাপার নেই। আজকের দিনে ভারতবর্ষের বিদ্যুৎ উৎপাদনের 53% বেশি, 53% বেশি চলে গেছে প্রাইভেট কোম্পানির হাতে। এবং যে সরকারি সংস্থা আছে, এই যে এখানে ওএনজিসি আপনাদের এখানে যে গ্যাস থেকে তৈরি হওয়া বিদ্যুৎ, সেটা ওএনজিসির কর্পোরেশন, ওটিপিসি, তারা হচ্ছে তাদের দেয়। ওএনজিসির কত % শেয়ার প্রাইভেট কোম্পানির আছে? ওএনজিসি সরকারি সংস্থা, তার মোর দ্যান 50% শেয়ার হচ্ছে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে কি, যা আমি সরকারি সংস্থা বলে জানি, এনটিপিসি সরকারি সংস্থা বলে জানি, ওএনজিসি সরকারি সংস্থা বলে জানি, এদেরও কিন্তু 50% বা তার চেয়ে বেশি শেয়ার সেটা হচ্ছে প্রাইভেট হাতে চলে গেছে। তার মানে কি হলো? তার মানে 50% সরাসরি প্রাইভেট, বাকি 50%-এর 50% বা তার বেশি সেটা হচ্ছে ঘুরপথে প্রাইভেটের হাতে চলে গেছে। যদি প্রাইভেটের হাতে চলে যায় তাতে আমাদের কি অসুবিধা সেখানে আসবো। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ যে এই যে আমি যে বিদ্যুতের কথা বলছি, এই বিদ্যুৎ হলো থার্মাল জেনারেশন, অর্থাৎ তাপ থেকে যে বিদ্যুৎ তৈরি হয়, কয়লা পুড়িয়ে, গ্যাস পুড়িয়ে, এ ধরনের বিদ্যুৎ। আপনারা জানবেন যে ভবিষ্যতের বিদ্যুৎ হলো রিনিউয়েবল বিদ্যুৎ, অর্থাৎ সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ তৈরি হয়, সৌর বিদ্যুৎ, বা হচ্ছে যে বাতাস থেকে যে বিদ্যুৎ তৈরি হয়, উইন্ড ইলেকট্রিসিটি, এই ধরনের বিদ্যুৎ হলো ভবিষ্যতের বিদ্যুৎ। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের এই রিনিউয়েবল এনার্জি তার 97% রয়েছে প্রাইভেট কোম্পানির হাতে। অর্থাৎ আমি বললাম যা ভবিষ্যতের বিদ্যুৎ, তার ধরে নেওয়া যায় 100% কার হাতে আছে? প্রাইভেট কোম্পানির হাতে। কেন্দ্র সরকার বলে দিয়েছে যে সরকারি সংস্থা, সেই সরকারি সংস্থা ধরুন এনটিপিসি, ধরুন এনএইচপিসি, এরা যদি রিনিউয়েবল ডেভেলপ করে, এরা যদি নিজেদের সৌরবিদ্যুৎ ডেভেলপ করে, তারা ডেভেলপ করবে, পার্ক বানাবে, বানিয়ে দিয়ে দিতে হবে প্রাইভেট সংস্থাকে, কারণ প্রাইভেট প্লেয়ার্স আর দ্য লিডার্স ইন রিনিউয়েবল এনার্জি সেক্টর। বলছে যে তারা যেহেতু এগিয়ে আছে, প্রাইভেট যেহেতু এগিয়ে আছে, ফলে সরকার যদি বানায় তাহলে তাকে দিয়ে দিতে হবে প্রাইভেটকে। ঘোষিত ডকুমেন্ট 2021 সালে নির্মলা সীতারামন বাজেটে প্রেস করেছিলেন। ডকুমেন্টের নাম ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন, রাষ্ট্রীয় সম্পদ মুদ্রীকরণ। এনটিপিসি বলেছে 60,000 মেগাওয়াট। 60,000 মেগাওয়াট সংখ্যাটা কি? আপনার ত্রিপুরার সর্বোচ্চ ডিমান্ড হচ্ছে 385 মেগাওয়াট। এপ্রিল মাসে হয়েছিল, গত বছর এপ্রিল বা মে মাসে। ত্রিপুরার সর্বোচ্চ ডিমান্ড হচ্ছে 385 মেগাওয়াট। এনটিপিসি বলেছে আমরা বানাবো 60,000 মেগাওয়াট রিনিউয়েবল 2032 সালের মধ্যে। এনটিপিসিকে কেন্দ্র সরকার বলেছে তোমরা বানাবে, বানিয়ে এটা দিয়ে দিতে হবে প্রাইভেট কোম্পানিকে। প্রাইভেট কোম্পানি মানে আদানির হাতে দিয়ে দিতে হবে, টাটার হাতে দিয়ে দিতে হবে, টোরেন্টের হাতে দিয়ে দিতে হবে। অর্থাৎ ভবিষ্যতের যে শক্তি তার সম্পূর্ণ অধিকার চলে যাবে কার কাছে? প্রাইভেট কোম্পানির কাছে। দেখবেন আপনাদের রাজ্যে এখন চারিদিকে সোলার লাগানোর শুরু হয়েছে। তো
রাজ্যের মন্ত্রীও আমি শুনলাম সর্বত্র দৌড়ে বেড়াচ্ছেন সোলার লাগাতে হবে। খুব ভালো কথা, সোলার লাগাতে হবে। এই যে সোলার, এটা কি সরকারি সংস্থা লাগাচ্ছে? সরকারি সংস্থা লাগাচ্ছে না। তাহলে সোলার যে লাগাচ্ছে, এই সোলার লাগানোর প্রক্রিয়াটা কাদের দিয়ে করা হচ্ছে? বেসরকারি সংস্থা। সরকারি সংস্থা বলেছে বেসরকারি সংস্থাকে সরকারি সংস্থা টাকা দেবে, কিন্তু লাগাবে হচ্ছে বেসরকারি সংস্থা। এই প্রক্রিয়ার নাম হচ্ছে ইনসেন্টিভ। আমরা খুব খুশি হচ্ছি যে ঠিকই এরকম একটা বিদ্যুৎ পাবো, যে বিদ্যুৎ আমাদেরকে কয়লা পুড়িয়ে গ্যাস পুড়িয়ে উৎপাদন করতে হয় না। এই ধরনের বিদ্যুৎ হলে আমাদের পরিবেশে রক্ষা হবে, আমরা খুবই খুশি। তাহলে প্রথম প্রশ্ন আসে যে যদি এরকম বিদ্যুৎ হয় তাহলে সেই বিদ্যুৎ কেন সরকারি সংস্থা তারা নিজেরা নিয়ন্ত্রণ করবে না? সরকারি সংস্থা কেন ইনস্টল করবে না? সরকারি সংস্থা কেন তা রক্ষণাবেক্ষণ করবে না? সরকারি সংস্থা তাকে কেন গ্রিডের সঙ্গে জোড়ার চেষ্টা করবে না? আমি এই প্রশ্নকেও সরিয়ে দিলাম। আমি বললাম যে ঠিক আছে, আপনার বাড়ির সাথে বিদ্যুৎ লাগিয়ে দিয়ে গেল। বাড়ির সাথে বিদ্যুৎ লাগানোর যে প্রক্রিয়া, তাতে বলা হয় যে আপনি দিনের বেলা বিদ্যুৎ অতিরিক্ত হলে গ্রিডকে দিয়ে দেবেন এবং রাত্রিবেলা আপনার যে প্রয়োজন সেই অনুযায়ী আপনি বিদ্যুৎ গ্রিড থেকে নিয়ে নেবেন, তাই তো বলা হচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় প্রজিউমার, অর্থাৎ প্রডিউসার প্লাস কনজিউমার। আপনি নিজেই গ্রাহক, আবার আপনি নিজেই উৎপাদক। খুব ভালো কথা। এবার আপনি বলুন যে আপনার এখানে এই যে বাড়ির ছাদে বা আশেপাশে কোথাও সোলার বসানো হলো, এতে বিদ্যুৎ উৎপাদন হয় কতক্ষণ? এতে বিদ্যুৎ উৎপাদন হয় 8 ঘন্টা। সকালবেলায় মোটামুটি ধরে নেওয়া যায় যে 7টা-8টা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলো, আর বিকেলবেলা 4টা-5টা অবধি এতে বিদ্যুৎ উৎপাদন হবে। তাতে যখন তাপ বেশি থাকে তখন বেশি বিদ্যুৎ উৎপাদন হবে, যখন তাপ কমে যায় তখন বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। এই সময় মনে করুন আপনার উৎপাদন বেশি হয়ে গেল, আপনি কি করবেন? আপনি আপনার বাড়ি থেকে বা আপনার যেখানে কাজ করেন সেখান থেকে বিদ্যুৎ পাঠিয়ে দিলেন গ্রিডে। গোটা পৃথিবী জুড়ে বিদ্যুতের কনজামশনের পিক আওয়ার হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রি 11টা-12টা। কারণ সে সময় আমরা সবাই কাজ করে বাড়ি ফিরি। সে সময় বাড়িতে হচ্ছে যে লাইট, আলো, বাতাস এ সমস্ত জ্বালানোর প্রয়োজন পড়ে। আজকে অনেক বাড়িতে এসি এসে গেছে, এসি চালানোর প্রয়োজন পড়ে। সে সময় বাড়িতে ফিরলে পরে লোকে টিভি চালায়, কম্পিউটারে কাজ করে। সে সময় কি সোলারের এই বিদ্যুৎ উৎপাদন হবে? হবে না। আপনি দিনের বেলায় বিদ্যুৎ উৎপাদন করলেন, অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দিয়ে দিলেন, নেওয়ার লোক নেই। আপনি সন্ধ্যাবেলায় বিদ্যুৎ চান, গ্রিড থেকে আপনি বিদ্যুৎ নেবেন, আপনাকে দিতে হবে। কে দেবে? দেবে হচ্ছে যে ত্রিপুরার আপনার এই পর্ষদ। সেই পর্ষদ কোথা থেকে দেবে? সেই পর্ষদ বিদ্যুৎ কিনে দেবে। তাহলে যে সময়ের আপনি বিদ্যুৎ দিয়ে দিলেন গ্রিডে, সেই বিদ্যুৎ কাজে লাগলো না, সেই বিদ্যুৎ আপনি বললেন যে আমি মুফতে দিয়ে দিলাম। আর যে সময় আপনার বিদ্যুতের প্রয়োজন, যে বিদ্যুৎ দামি বিদ্যুৎ, সেই বিদ্যুৎ হচ্ছে আপনাকে কর্পোরেশন, আপনার যে পর্ষদ, সে কিনে দেবে। আপনার পর্ষদ থাকবে? প্রথম 1 বছর আপনার খুব ভালো লাগবে। প্রথম 1 বছর মনে হবে যে ঠিকই তো, আমি দিনের বেলায় অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে দিলাম, সন্ধ্যাবেলায় আমার বিনা পয়সায় বিদ্যুৎ চলে আসলো, আমার হচ্ছে যে হয়তো বিল কমে যাবে। কিন্তু 1 বছর পরে যখন দেখবেন যে পর্ষদের 285 কোটি টাকা যে লোকসান ছিল, সেটা 2085 কোটি টাকা হয়েছে, তখন বুঝবেন যে এই পর্ষদটা আদানি নিয়ে নেবে, টাটা নিয়ে নেবে, টোরেন্ট নিয়ে নেবে, একটা প্রাইভেট কোম্পানি নিয়ে নেবে। এবং প্রাইভেট কোম্পানি নিয়ে নিলে পরে তখন আর আপনার ওই বিকেলবেলায় বিদ্যুৎটা বিনা পয়সায় আসবে না। তাহলে এই যে পুরো প্রক্রিয়াগুলো একটাকে আরেকটার সঙ্গে যদি জুড়তে না পারি, তাহলে পরে সাময়িকভাবে আমার মনে হতে পারে যে আমার হয়তো খুব লাভ হয়ে গেল, কিন্তু আসলে সেটা আমার রাজ্যের সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থাকে প্রাইভেট কোম্পানির হাতে দিয়ে দেওয়ার চক্রান্ত। এটার সঙ্গে যুক্ত হয়ে আছে, যেহেতু আপনাদের এখানে স্মার্ট মিটারের কথা বলা হয়েছে, আমি স্মার্ট মিটার প্রথমে ধরে নেব। এটার সাথে যুক্ত হয়ে আছে, দেখবেন এখন ত্রিপুরায় কাজ শুরু হয়েছে প্রিপেড স্মার্ট মিটার বসানোর। 45,000-এর বেশি মিটার ডকুমেন্ট হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা পাইলট প্রজেক্ট। সরাসরিভাবে সরকার বলে দিয়েছে, কেন্দ্রের সরকার, যে আগামী 2 বছরের মধ্যে ভারতবর্ষের 26 কোটি গ্রাহককে তার বাড়িতে স্মার্ট মিটার বসাতে হবে।
স্মার্ট মিটার বসানোর জন্য এরা বলছে যে স্মার্ট মিটার বসলে লস অনেক কম হয়ে যাবে, আর লস অনেক কম হলে পরে যে সরকারি সংস্থা আছে তার লাভ হবে। এবার আমি লসের অঙ্ক আপনাদের ভালো করে বুঝিয়ে দেব, বোঝার চেষ্টা করবেন। এই আমি বললাম যে এবছর 285 কোটি টাকা লস হয়েছে 23 সালে, তার আগের বছর লস হয়েছে 120 কোটি টাকা। আমি ধরলাম গড়ে আপনার লস হচ্ছে 200 কোটি টাকা। এই 200 কোটি টাকা লসের মধ্যে যে কমার্শিয়াল লস, অর্থাৎ যে লসটা বিলিং থেকে শুরু করে মিটার রিডিং থেকে শুরু করে পেমেন্ট না দেওয়া সবটা মিলে যে লস, এই লসের পরিমাণ ত্রিপুরা রাজ্যে 8%। কমার্শিয়াল লস বিলিং থেকে শুরু করে মিটার রিডিং থেকে শুরু করে টাকা জমা না দেওয়া পর্যন্ত এই পুরো লসের পরিমাণ ত্রিপুরা রাজ্যে হচ্ছে 8%। যদি আপনি ধরে নিন যে আপনার 200 কোটি টাকা লস হয়েছে টোটাল, তাহলে 200 কোটি টাকার 8% মানে কত টাকা? 16 কোটি টাকা। তাহলে আপনার মোট লস কত হলো? 16 কোটি টাকা। তাহলে 6 বছরে আপনার লস কত হবে? 96 কোটি টাকা, বা আমি ধরে নিলাম 100 কোটি টাকা। 100 কোটি টাকা আপনার লস হবে 6 বছরে পর্ষদের, যদি হচ্ছে যে আপনি এই এন্টায়ার কমার্শিয়াল লসটাকে এর মধ্যে আপনি ধরে ফেলেন। এতে আবার কখনো একটু কমও হতে পারে, কখনো একটু বেশি হতে পারে, আমি ওই জন্য গড় পর্তায় 100 কোটি টাকা ধরে নিলাম। এবার বলা হয়েছে আপনাকে আপনার বাড়িতে স্মার্ট মিটার বসাতে হবে। ত্রিপুরার গ্রাহক কত? আমি বলেছি 10 লাখ, আমি ধরে এগোচ্ছি 10 লাখ কনজিউমার। একটা মিটারের দাম কত? একটা মিটারের দাম হচ্ছে কমপক্ষে 10,000 টাকা। এটা 8,000 টাকাও আছে, 9,000 টাকাও আছে, 12,000 টাকাও আছে। নানা রকম কোম্পানি নানা রকম বরাদ দিয়ে মিটার বিক্রি করছে। মিটারের দাম হচ্ছে 10,000 টাকা গড় পর্তায় আমি ধরে চলি। তাহলে 10,000 কনজিউমারকে যদি 10 লাখ কনজিউমারকে যদি 10,000 টাকার মিটার বিক্রি করতে হয়, কত টাকার মিটার বিক্রি করতে হবে? 1,000 কোটি টাকার একটা মিটার। ওরা বলছে 6 বছর চলবে। 1,000 কোটি টাকা কনজিউমারের পকেট থেকে যাবে। লস কত টাকার মেটাবে বলছে? 100 কোটি টাকা। কোনো অঙ্কে মেলে? কোনো অঙ্কে মেলে না। 100 কোটি টাকার লস মেকআপ করার জন্য আপনার পকেট থেকে 1,000 কোটি টাকা বের করে নিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই মিটার বসাবে প্রাইভেট কোম্পানি। গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি মিটার বসাচ্ছে ওই আদানি, ওই টাটা, ওই টোরেন্ট কোম্পানি। এই যে মিটার বসলো, ওরাই বলছে যে এই মিটার চলবে 6 বছর, 5 বছর, 7 বছর। তাহলে 6 বছর পরে আবার আপনাকে বলা হবে গতবার 10,000 টাকার মিটার বসিয়েছিলে, এবার 15,000 টাকার মিটার বসাও। অর্থাৎ এবার যদি 1,000 কোটি টাকা আপনার পকেট থেকে যায়, বুঝে রাখবেন যে 5 বছর পরে 1,500 কোটি টাকা আপনার পকেট থেকে যাচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের 26 কোটি জনগণ মানে প্রতি 6 বছরে 3 লক্ষ কোটি টাকার শুধুমাত্র মিটারের ব্যবসা করবে প্রিপেড স্মার্ট মিটার বসিয়ে। শুধুমাত্র কি হচ্ছে যে 10,000 টাকা 6 বছরে দিয়ে দেওয়া? শুধুমাত্র তাই না। এই যে মিটার বসলো, এই মিটার বসার মানে হচ্ছে যে এটা প্রিপেইড। প্রিপেইড মানে আপনার টাকা থাকলে পরে আপনি রিচার্জ করবেন, রিচার্জ ফুরিয়ে গেলে আপনার কাছে মেসেজ আসবে মাসের 25 তারিখ, মাসের 26 তারিখ। বহু মানুষ আছেন যাদের জানেন যে বেতন হয় মাসের 7 তারিখে, বেতন হয় মাসে 10,000 টাকা, 12,000 টাকা, 8,000 টাকা। বেতন হওয়ার পরে বেতন ভাগ করে রাখা হয়। 400 টাকা বিদ্যুতের, 200 টাকা দুধের, 300 টাকা ছেলে মেয়ের পড়াশোনার, 200 টাকা ওষুধের, এই না হয়। মাসের 26 তারিখ আপনার কাছে মেসেজ আসলো যে আপনার বিল মানে মিটারের টাকা ফুরিয়ে গেছে, যদি আপনি এখন রিচার্জ করেন 24 ঘন্টার মধ্যে রিচার্জ করে নিন, না হলে আপনার কানেকশন কেটে যাবে। আচ্ছা আপনি বলুন তো যে ত্রিপুরার মতো একটি রাজ্যের উপজাতি ভিত্তিক এলাকার কতজন মানুষ মোবাইলে কি মেসেজ আসছে এটা ফলো করে? আমি ধরে নিচ্ছি পরে যে টাকা দিতে পারবে কি পারবে না। মোবাইলে যে মেসেজ আসছে আমরা কি দেখি নাকি? মানে আমরা আমাদের জেনারেশনে তাও তো দেখে, আমার বাবারাই দেখেন না যে কোন কোম্পানি কি মেসেজ পাঠালো। মোবাইলে মেসেজ চলে আসলো, আপনি টাকা ভরলেন না, মাঝরাতে দেখছেন খুব গরম, বিদ্যুৎ নেই বাড়িতে, আপনি ভাবলেন লোডশেডিং হয়েছে ত্রিপুরাতে। পরদিন সকালে উঠে দেখলেন যে পাশের বাড়িতে আলো জ্বলছে, আপনার বাড়িতে আলো জ্বলছে না। আপনি বললেন যে কি ব্যাপার, কোনো ফল্ট হয়েছে। কার কাছে যাবেন হচ্ছে আশেপাশে যে
বিদ্যুতের যে দপ্তর আছে তার কাছে যাবেন, তারা বলবে আমাদের হাতে তো কিছু নেই। তার কারণ এখন তো মিটার বসিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট কোম্পানির, আপনাকে একটা অনলাইন নাম্বার দেওয়া আছে, সেই অনলাইন নাম্বারে আপনি কমপ্লেন করুন। আপনি অনলাইন নাম্বারে কমপ্লেন করবেন, অনলাইন নাম্বার থেকে একটা ডকেট নাম্বার দেবে, সেই ডকেট নাম্বার হচ্ছে অপেক্ষা করে থাকবেন। সেই অনলাইন নাম্বারে যে কমপ্লেন করবেন তারা হচ্ছে পর্ষদকে জানাবে, সেই পর্ষদ সেই ডকেট নাম্বার নিয়ে আপনার বাড়িতে আসবে, আপনার বাড়িতে এসে বলবে যে হচ্ছে আপনি তো দাদা টাকাটা দেননি, বিদ্যুতের টাকাটা তো ভরেননি। তখন আপনি বলবেন আচ্ছা তাহলে আমি টাকা জোগাড় করি, 500 টাকা 800 টাকা জোগাড় করবেন, জোগাড় করে রিচার্জ করবেন। 800 টাকা রিচার্জ করবেন, দেখবেন যে আপনার মেসেজ আসলো যে আপনার রিচার্জটি সফল হয়েছে, আপনার ব্যালেন্স আছে 300 টাকা। আপনি বলবেন যে আমি তো 800 টাকা রিচার্জ করলাম, আমার ব্যালেন্স 300 টাকা কেন? বলবে যে 500 টাকা, ওর মধ্যে 250 টাকা ডিসকানেকশন, 250 টাকা রিকানেকশন চার্জ। তাহলে আপনি হচ্ছে যে মাসের 26 তারিখ 1000 টাকা জোগাড় করে নিয়ে এসে রিচার্জ করবেন, পরের মাসের 4 তারিখ আবার দেখবেন আপনার কাছে মেসেজ আসছে যে রাত্রি 12টার পরে আপনার বিদ্যুতের পরিষেবা শেষ হয়ে যাবে, যদি প্রয়োজন হয় তাহলে আপনি হচ্ছে যে রিচার্জ করে নিন। অনেকে বলছেন যে মোবাইলে তো আমাদের অভ্যাস হয়ে গেছে। আচ্ছা এখন মনে করে বলুন তো, মোবাইলে যে রিচার্জ করেন সেই রিচার্জ কি কতগুলো কলের জন্য রিচার্জ করেন না একটা সময়ের জন্য রিচার্জ করেন? এখন যে রিচার্জ করেন 84 দিন রিচার্জ করেন, 46 দিন রিচার্জ করেন, এরকম না করেন এখন 28 দিন রিচার্জ করেন। তার মানে কি? তার মানে এই 28 দিনের মধ্যে আপনি যত হচ্ছে যে কল করবেন কোনো অসুবিধা নেই কিন্তু, তাই তো? এখন তো তাই তো, বিদ্যুতের ক্ষেত্রে কি তাই যে আপনি 28 দিনের রিচার্জ করে নিলেন, 28 দিনের মধ্যে আপনি যত খুশি বিদ্যুৎ ব্যবহার করবেন, তাই কি? তাহলে মোবাইলের যে খরচা আর বিদ্যুতের খরচা এর মধ্যে গুণগত পার্থক্য হচ্ছে, ওখানে আনলিমিটেড কল আছে আর এখানে আপনার ক্ষেত্রে লিমিটেড বিদ্যুতের ব্যবহারের সুযোগ রয়েছে। যদি এটা আপনার প্রিপেড ইউনিটের সঙ্গে যুক্ত করে দেয় তাহলে মাঝ রাতে মাসের 25 তারিখ বিদ্যুৎ চলে গেলেও কিচ্ছু করার থাকবে না। প্রাইভেট কোম্পানি ব্যবসা করবে, প্রাইভেট কোম্পানি বিদ্যুৎ দেবে আপনাকে, প্রাইভেট কোম্পানি বিদ্যুৎ কিনবে কার কাছ থেকে? আরেকটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে। খুব ভালো কথা, প্রাইভেট কোম্পানি বিদ্যুৎ কিনবে কার পয়সায়? বিদ্যুৎ কিনবে আপনারই পয়সায়। এখন কি ব্যবস্থা? এখন ব্যবস্থা হচ্ছে সরকারি সংস্থা বিদ্যুৎ কিনে আপনাকে বিদ্যুৎ দেওয়ার পরে আপনি বিদ্যুৎ ব্যবহার করার পরে 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে বিল আসে, সেই বিলের টাকা দেন। অর্থাৎ সরকারি সংস্থা, সেটা সরকারি সংস্থা বলেই সে নিজে থেকে বিদ্যুৎ কিনে আপনাকে দিচ্ছে আর আপনি সেখানে খরচা করার পরে বিদ্যুতের টাকা শোধ করছেন। আর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কি ব্যবস্থা করছে? আপনি টাকা দেবেন, সেই টাকায় ওরা বিদ্যুৎ কিনবে, সেই টাকার উপরে ওরা বিদ্যুতের চার্জ বসাবে, সেই টাকায় আপনাকে বিদ্যুতের ব্যবস্থা করবে। 1 টাকা ইনভেস্টমেন্ট না করে আপনার ঘর থেকে বিদ্যুতের ব্যবসা বুঝে নেওয়ার বন্দোবস্ত হচ্ছে প্রিপেড স্মার্ট মিটার। এই মিটারেই বলা হয়েছে সরকারের, এগুলো সব মানে এরকম না যে হবে, এগুলো হয়ে গেছে। আমি যা বলছি এগুলো সব হয়ে গেছে, ভারতবর্ষে সব জায়গায় চালু হয়ে গেছে। এই ধরনের জিনিস শুরু হয়েছে, চালু হওয়াটা সব মানুষ এখনো বোঝা শুরু করে উঠতে পারেননি। যেখানে যেখানে বসে গেছে সেখানে সেখানে রিয়াকশন শুরু হচ্ছে, রিয়াকশন শুরু হলে পরে লোকে তাতে রিয়াক্ট করছে, তাতে আবার কিছুটা হচ্ছে যে আমাদের আদায় হচ্ছে, সেসব গল্প আমি বলবো। বলা হয়েছে যে এই মিটার বসলে পরে আরেক ধরনের ট্যারিফ সিস্টেম আসবে, সেটাকে বলা হয় টাইম অফ ডে ট্যারিফ, টিওডি ট্যারিফ। টাইম অফ ডে ট্যারিফ কি জিনিস? টাইম অফ ডে ট্যারিফ হচ্ছে যে সময়ে বিদ্যুতের ব্যবহার কম হয় সেই সময়ে বিদ্যুতের যে ট্যারিফ সেটা একটু কম, মানে ওটাকে নর্মাল বলছে। আর যে সময় বিদ্যুতের ব্যবহার বেড়ে যায় সেই সময় বিদ্যুতের ট্যারিফ বেশি। বিদ্যুতের ব্যবহার বেড়ে যায় কখন? আমি বললাম যে 5টা থেকে রাত্রি 11টা 12টা, এটা হচ্ছে পিক আওয়ার। আপনার রাজ্যে ত্রিপুরাতে নোটিফাই করে দিয়েছে যে টাইম অফ ডে ট্যারিফে বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত যা বিদ্যুতের খরচা হয় তার 140%, মানে প্রায় 1.5 গুণ ধরে নিতে পারেন আপনাকে বিল দিতে হবে। আপনার রাজ্যে হয়ে গেছে নোটিফাইড। অর্থাৎ আপনার বাড়িতে স্মার্ট মিটার বসলো মানে আপনার যে সময় বিদ্যুতের খরচা হয় সেই সময় আপনাকে যা ট্যারিফ, যদি আজকে ট্যারিফ হয় 6 টাকা তাহলে তার 1.5 গুণ মানে 9 টাকা, 9 টাকা প্রতি ইউনিট দরে আপনাকে দিতে হবে। আপনি কি করবেন? সারাদিন বাড়িতে লোকজন নেই, তখন যথেষ্ট হচ্ছে যে আলো পাখা চালিয়ে রাখবেন, কারণ তখন ট্যারিফ কম।
আর সন্ধ্যেবেলায় কাজ করে ফিরবেন, তখন আলো পাখা বন্ধ করে রাখবেন, কারণ তখন ট্যারিফ হয়ে গেছে 1.5 গুণ। এটা এখন হয়েছে 1.5 গুণ, এটা আগামী দিনে 2 গুণও হতে পারে, 3 গুণও হতে পারে, 4 গুণও হতে পারে। তার কারণ যখন আপনি একবার ইন্ট্রোডিউস করে দিলেন যে আলাদা আলাদা সময়ের আলাদা আলাদা ট্যারিফ হতে পারে, তখন সেটাকে 2 গুণ 3 গুণ করাটা তো সরকারের একটা অর্ডারের উপর ডিপেন্ড করছে। স্মার্ট মিটার বসানোর মানে, আমরা এই কথা আজকে দাঁড়িয়ে বলছি, এটা এখনো হয়নি। আমি যতটুকু বললাম সেটা হয়ে গেছে, আর এরপরে আমি যেটা বলছি সেটা এখনো হয়নি, সেটা হবে, আমরা বলে যাচ্ছি। স্মার্ট মিটার বসানোর মানে আপনার বাড়িতে যে সময় যখন বেশি বিদ্যুৎ ব্যবহার হয় সেই মুহূর্ত অনুযায়ী আপনার ট্যারিফ চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলে ডাইনামিক প্রাইসিং। ট্রেনের টিকিট কাটার সময় আগে মনে করে দেখবেন যে রাজধানীর টিকিট কাটতে গেলে জানা ছিল যে 1600 টাকা রাজধানীর টিকিট। এখন দেখবেন 1600 টাকাটাকে বলে বেস প্রাইস। এই 1600 টাকাটা 3200 টাকাও হতে পারে, 2800 টাকাও হতে পারে। তার মানে কি? তার মানে ডিমান্ড বাড়লে পরে প্রাইসিং সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। এটা এরোপ্লেনের ক্ষেত্রে, ফ্লাইটের ক্ষেত্রে বহু আগে চালু করে দিয়েছিল, এখন ট্রেনের ক্ষেত্রেও চালু করে দিয়েছে। অর্থাৎ যখন যখন ডিমান্ড বাড়বে তখন তখন প্রাইসিং সিস্টেমটাকে চেঞ্জ করে দেওয়া যাবে। ডিমান্ড বেশি মানে তখন প্রাইস বেশি। স্মার্ট মিটার বসানোর মানে আপনার বাড়িতে প্রত্যেক মুহূর্তে, আপনার এলাকায় প্রত্যেক মুহূর্তে কতটা বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, কতটা ডিমান্ড আছে, তার রিয়াল টাইম ইনফরমেশন পাঠানোর ব্যবস্থা করা। আর রিয়াল টাইম ইনফরমেশন পাঠানো মানে রিয়াল টাইম মনিটরিং, রিয়াল টাইম মনিটরিং মানে রিয়াল টাইম প্রাইসিং, রিয়াল টাইম প্রাইসিং মানে রিয়াল টাইম ট্যারিফ। অর্থাৎ এখন যে আমরা বলি যে আমাদের এখানে ডোমেস্টিকের ক্ষেত্রে ট্যারিফ হচ্ছে 5 টাকা 80 পয়সা, সেটা হবে যে ডোমেস্টিকের ক্ষেত্রে ওই ত্রিপুরার ওই এলাকায় ওই বাড়িতে ওই সময় এত টাকা ইউনিটের চার্জ ছিল। এটা হবে। আমি ওই জন্যই বললাম যে আগেরটুকু যা বলেছি সেটা হয়ে গেছে, আর এখন যেটা বলছি সেটা হচ্ছে ভবিষ্যতে হবে। এই প্রসেসটা, এই টেকনোলজিটার ইনস্টলেশনের প্রক্রিয়া হচ্ছে যে আপনার বাড়িতে স্মার্ট মিটার বসানো, এবং কেন্দ্রের সরকার ফেসিলিটেট করছে, কারণ সমস্ত ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রাইভেটকে দিয়ে দেবে। প্রাইভেটরা যাতে এখান থেকে যথেচ্ছাচার করতে পারে, যে যা খুশি অনুযায়ী এখান থেকে টাকা তুলে নিয়ে যেতে পারে, তার বন্দোবস্ত করার জন্য এই মিটারিং ইনস্টলমেন্ট ব্যবস্থা। এটার অল্টারনেটিভ কি? দেখবেন এই কথা বললে পরে প্রশ্ন চলে আসে, তাহলে কি হচ্ছে আমরা টেকনোলজি বিরোধিতা করছি? আমি প্রথমেই বললাম যে যদি ফিনান্সিয়াল পার্সপেক্টিভ থেকে দেখা হয়, 100 কোটি টাকা লস মেকআপ করার জন্য 1000 কোটি টাকা জনগণের উপরে বোঝা চাপিয়ে দেওয়ার কোনো ফিনান্সিয়াল পার্সপেক্টিভ, কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, টেকনোলজির ক্ষেত্রে আমাদের ত্রিপুরার 28% লস হয়। আমি বললাম যে 8% হচ্ছে তার মধ্যে কমার্শিয়াল লস, যেটা বিলিং সংক্রান্ত। বাকি 20% কি লস? বাকি 20% হচ্ছে টিএনডি লস, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস। এই লসটা কোথা থেকে আসে? এই লসটা আসে যে তার গেছে, যে পোল গেছে, যে ট্রান্সফরমার আছে, সেখানকার টেকনোলজিক্যাল লস। তাহলে আমাদের ফোকাস হওয়া কি উচিত? আমাদের ফোকাস হওয়া উচিত যে তারটা গেছে, যে ট্রান্সফরমারটা আছে, যে হাই টেনশন লাইনটা আছে, সেখানে টেকনোলজি কি করলে আরও ভালো হয়, যাতে সেখান থেকে আমরা লসটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। অর্থাৎ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন প্রসেসে লস কমানোটা আমাদের ফোকাস হওয়া উচিত। প্রত্যেক গ্রাহককে 10,000 টাকা 12,000 টাকা স্মার্ট মিটার কেনানোটা আমাদের ফোকাস হওয়া উচিত না। যদি তাও করতে হয়, আমরা কি বলেছি? ইফি কি বলেছে? ইফি বলেছে যে যদি তাও করতে হয়, কেন সরকারি সংস্থা মিটার বসাবে না? যদি তাও করতে হয়, কেন সরকারি সংস্থা প্রায়োরিটি অনুযায়ী, অর্থাৎ সরকারি ক্ষেত্র, কমার্শিয়াল ক্ষেত্র, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্র, যেখান থেকে বাল্ক টাকা উঠে আসে, সেখানে মিটার বসাবে না? যদি তাও করতে হয়, টেকনোলজি তার সাথে প্রিপেড হওয়ার কি সম্পর্ক রয়েছে? প্রিপেডের সাথে কোনো টেকনোলজি সম্পর্ক রয়েছে? প্রিপেড হলে পরে আলাদা টেকনোলজি, পোস্টপেড হলে আলাদা টেকনোলজি সম্পর্ক রয়েছে? প্রিপেড হয়ে গেলে কোনো কিছু টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে গেল, পোস্টপেড মানে টেকনোলজিক্যালি পিছিয়ে থাকা কোনো সম্পর্ক রয়েছে? প্রিপেডের সাথে টেকনোলজির কোনো সম্পর্ক নেই। আমি বললাম প্রিপেডের সাথে ফাইন্যান্সেরও কোনো সম্পর্ক নেই, প্রিপেডের সাথে টেকনোলজিরও কোনো সম্পর্ক নেই। তাহলে কেন প্রিপেড স্মার্ট মিটার? কেরালাতে জানেন যে লেফট হ্যান্ড ডেমোক্রেটিক ফ্রন্টের এলডিএফ এর গভর্নমেন্ট আছে। কেন্দ্রের সরকার বলেছিল যে যদি এই মিটার না বসানো হয়, এই স্কিমটার নাম হচ্ছে RDSS, রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, বলেছিল যে এই মিটার যদি না বসানো হয় তাহলে বিদ্যুৎ ক্ষেত্রের যে প্রাপ্য টাকা কেন্দ্রের থেকে, সেই টাকা বন্ধ করে দেওয়া হবে। কেরালা সরকার বলেছে
যে প্রাইভেট সেক্টরকে দিয়ে প্রিপেড পদ্ধতিতে বাড়ি বাড়িতে স্মার্ট মিটার আমরা বসাবো না। কেরালাতে 3 কোটি গ্রাহক আছে, ওরা বলেছে যে না, কেরালাতে 37 লক্ষ গ্রাহক আছে, ওরা বলেছে যে আমরা 3 লক্ষ ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল ইউজার তার ক্ষেত্রে স্মার্ট মিটার বসাবো। এই মিটার প্রিপেড না, এই মিটার বসাচ্ছে সরকারি সংস্থা, এই মিটার অপারেশন করবে সরকারি সংস্থা, এই মিটারের মধ্যে থেকে যে ডেটা আসবে সেই ডেটার নিয়ন্ত্রণ করবে সরকারি সংস্থা। তার জন্য কেরালা একটি সরকারি সংস্থা আছে, তার নাম হচ্ছে কে ফোন, কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড KSEB, তারা মিটার বসাবে। কে ফোন যে সরকারি সংস্থা, তারা ডেটা নিয়ন্ত্রণ করবে। বসানো হবে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইউজারদের জন্য, এটি প্রিপেড মিটার নয়। অর্থাৎ টেকনোলজিকে অ্যাডভান্স করলেও সেটাকে প্রাইভেট প্রিপেডের হাত থেকে বাঁচানোর প্রক্রিয়া আমাদের দেশে একটি সরকার করছে। তাহলে আমাদেরকে জনগণের কাছে এই কথা নিয়ে যেতে হবে যে অল্টারনেটিভও দেখানো যায়, প্রয়োজন অনুযায়ী টেকনোলজির আপগ্রেডেশনও করানো যায়, কিন্তু সরকারি সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার পদ্ধতি প্রক্রিয়া শুরু করতে হবে। এখানে আমি জিজ্ঞেস করছিলাম মানিকদাকে যে কৃষিকাজের সঙ্গে যুক্ত কেউ আছেন কিনা। ত্রিপুরায় চায়ের চাষ হয়, ছোট চাষি আছেন, রাবারের চাষ হয়, এছাড়া ধান ইত্যাদি তো চাষ হয়। এই মিটার বসা মানে, এই মিটার বসানোর যে স্কিম, সেই স্কিমে বলেছে যে লাইন সেগ্রিগেশন, অর্থাৎ কৃষিকাজ যারা করবে তাদের লাইন আলাদা করে দাও। জানেন যে গোটা ভারতবর্ষ জুড়ে কৃষির জন্য ক্রস সাবসিডির ব্যবস্থা রয়েছে, ডোমেস্টিকের জন্য ক্রস সাবসিডির ব্যবস্থা রয়েছে, সরকারি সাবসিডিরও ব্যবস্থা রয়েছে, যাতে কৃষিকাজে বিদ্যুতের যে খরচা সেটা কম হয়। লাইন সেগ্রিগেশন করার পরে বলা হয়েছে স্কিমে যে ক্রস সাবসিডি তুলে দিতে হবে। ক্রস সাবসিডি তুলে দেওয়ার মানে কি? মানে আজকে একজন কৃষককে যদি বাজার থেকে বিদ্যুৎ কিনতে হয়, সেই বিদ্যুতের গড়পড়তা দাম ইউনিট প্রতি 10 থেকে 12 টাকা পড়বে। একটি 7.5 হর্স পাওয়ারের পাম্প চালালে পরে 6 ঘন্টা চললে পরে 35 ইউনিট বিদ্যুৎ খরচা হয়। 7.5 হর্স পাওয়ারের পাম্প 6 ঘন্টা চললে পরে 35 ইউনিট বিদ্যুৎ খরচা হয়। যদি 1 মাস একজন কৃষক এই পাম্প চালান, তাহলে তার 1000 ইউনিট বিদ্যুৎ খরচা হবে। 1000 ইউনিট বিদ্যুৎ যদি 12 টাকা দরে বাজার থেকে কিনতে হয়, তাকে 12,000 টাকা বিদ্যুতের জন্য 1 মাসে প্রিপেড রিচার্জ করতে হবে। এই মাসে রিচার্জ করবেন, পাম্প চালাবেন, ইরিগেশন করবেন, চাষ করবেন, 3 মাস পরে ফসল হবে, ফসল বাজারে বিক্রি করবেন, 2 মাস পরে টাকা পাবেন, তারপরে আপনার ওই যে 12,000 টাকা উঠবে। উঠবে কি উঠবে না কৃষিকাজের ক্ষেত্রে তো জানা থাকে না, কিন্তু আপনি বলুন তো যে কজন কৃষকের পক্ষে মাসে মাসে 10,000 টাকা 12,000 টাকা দিয়ে একটা 7.5 হর্স পাওয়ারের পাম্প চালানো সম্ভব? অর্থাৎ সার্বিকভাবে কৃষিকাজে যুক্ত যে জনগণ, তাদের বিদ্যুতের অধিকার বিদ্যুৎ হাত থেকে বেরিয়ে চলে গেল। সরকার বলছে যে এই সমস্ত কিছু করে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে বিদ্যুৎ, এই যে এখন আপনি ত্রিপুরাতে যে বিদ্যুৎ কেনেন, সেই বিদ্যুৎ কেনেন হচ্ছে তার কিছু লং টার্ম এগ্রিমেন্ট রয়েছে। লং টার্ম এগ্রিমেন্ট মানে কি? এই যে OTPC, এই যে ONGC যে থার্মাল পাওয়ার কর্পোরেশন, তার সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। কি ধরনের চুক্তি? চুক্তি হচ্ছে যে আমি তোমার থেকে 30 বছর, আগামী 30 বছর আমি তোমার থেকে বিদ্যুৎ নেব। সেই বিদ্যুতের মূল্য কি হবে? তার একটা ফিক্সড কস্ট থাকে, সেটা 3 টাকা হতে পারে, সেটা 4 টাকা হতে পারে, সেটা 4.5 টাকা হতে পারে। তার উপরে কিছু ভ্যারিয়েবল কস্ট, সেটা হচ্ছে আরো 60 পয়সা 50 পয়সা ইত্যাদি হতে পারে। অর্থাৎ ত্রিপুরা বিদ্যুৎ কর্পোরেশন জানে যে আগামী 15 বছর আমি এই দামে 4 টাকা 4.5 টাকা 5 টাকা এই দামে হচ্ছে আমি বিদ্যুৎ পেয়ে যেতে পারি। কেন্দ্র সরকার বলেছে যে লং টার্ম এগ্রিমেন্ট বন্ধ করে দিতে হবে, লং টার্ম এগ্রিমেন্ট আর চলবে না। লং টার্ম এগ্রিমেন্ট মানে লস। করতে কি হবে? বাজার থেকে বিদ্যুৎ কিনতে হবে। অর্থাৎ কি বলছে? একদিন আগের বাজার আছে, এই বাজারকে ওই শেয়ার মার্কেটের মতো বাজার, এই বাজারকে বলে ডে অ্যাহেড মার্কেট, একদিন আগের বাজার। একদিন আগের বাজারে গিয়ে আপনি বলবেন, আপনার সংস্থা ত্রিপুরা বিদ্যুৎ কর্পোরেশন বলবে যে আমার ভাই কালকে আগামীকাল হচ্ছে যে এতটা বিদ্যুৎ চাই। আজকে কিনলেন, আবার কালকে কিনবেন, আবার পরশু কিনবেন। আচ্ছা, আজকে আপনি কিনে নিলেন একদিন আগে, কালকে গিয়ে দেখলেন যে দুপুর 12টার সময় যতটুকু কিনেছিলাম তার চেয়ে বেশি দরকার। কি করবেন? বলছে ব্যবস্থা আছে। ব্যবস্থা কি? এই ব্যবস্থার নাম হচ্ছে রিয়াল টাইম মার্কেট। রিয়াল টাইম মার্কেট মানে কি? আপনি 15 মিনিটের স্লটে বিদ্যুৎ কিনবেন। অর্থাৎ এখন আপনি বলবেন যে আগামী 15 মিনিটে আমার এতটা বিদ্যুৎ দরকার। খুব ভালো কথা, তাহলে তো আপনার জন্য সুবিধা যে আপনার
একবারে অতটা বিদ্যুৎ কিনে রাখতে হচ্ছে না, যতটুকু দরকার ততটুকু কিনবেন, তার বেশি আপনাকে কিনতে হচ্ছে না। এই যে রিয়েল টাইম মার্কেট, ডে অ্যাহেড মার্কেট, এই মার্কেটের বিদ্যুতের প্রাইস কত হতে পারে সেটাও সরকার নির্ধারণ করে দেয়, বলে দেয় যে ঠিক আছে এর চেয়ে বেশি যাতে বিদ্যুতের দাম না হয়। এই রিয়েল টাইম মার্কেটে এখন বিদ্যুতের সর্বোচ্চ প্রাইস হচ্ছে 20 টাকা পার ইউনিট। 20 টাকা পার ইউনিট শুনে সবার ভয় লাগলো যে 20 টাকা পার ইউনিট খুব বিপদের ব্যাপার, কিন্তু আপনাদের তো 20 টাকা পার ইউনিট দিতে হচ্ছে না। 20 টাকা পার ইউনিট দিচ্ছে কে? 20 টাকা পার ইউনিট দিচ্ছে আপনার পর্ষদ। আপনি তো 5.5 টাকা দরেই পাবেন। ওই 20 টাকা পার ইউনিট দিচ্ছে বলে তার 285 কোটি টাকা লস হয়েছে। ওই 20 টাকা পার ইউনিট আগামী দিনে যত দিতে থাকবে তার 285 থেকে 585 কোটি টাকা লস হবে। কেন্দ্রের সরকার বলেছে যে সমস্ত লং টার্ম এগ্রিমেন্ট যা পূর্বে হয়েছিল শেষ হয়ে গেলে শেষ হয়ে যাক, নতুন করে কোনো রিনিউড লং টার্ম এগ্রিমেন্ট হবে না, সবাইকে মার্কেট থেকে কিনতে হবে। এই যে মার্কেট, এই যে বিদ্যুতের ভার্চুয়াল মার্কেট, সেই মার্কেটে 20 টাকা প্রতি ইউনিট বিক্রি করতে রাজি নয়। যারা বিদ্যুৎ উৎপাদন করে প্রাইভেট সংস্থা, তারা 20 টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করতে রাজি নয়। তারা বলেছে আমাদেরকে প্রতি ইউনিট 99 টাকা করে বিক্রি করার অধিকার দেওয়া হোক। সরকার বলেছে 99 টাকা অনেক বেশি, 99 টাকা দিলে দেশের জনগণের ক্ষতি হবে। সরকার 2023 সালের 16 জুন সিইআরসি নোটিফাই করেছে যে হাই প্রাইস ডে অ্যাহেড মার্কেটে 1 ইউনিট বিদ্যুৎ 50 টাকা পর্যন্ত দিয়ে আপনি কিনতে হতে পারে। এবার আপনি বলুন, 50 টাকা দিয়ে যদি আপনার সরকারি সংস্থা বিদ্যুৎ কেনে আর আপনাকে 6 টাকা করে 5 টাকা করে বিদ্যুৎ বিক্রি করে, তাহলে পরে সেই সরকারি সংস্থা লাটে উঠে যেতে বাধ্য এবং আপনার যে বিদ্যুৎ পরিষেবা সেটা প্রাইভেটাইজ হয়ে যেতে বাধ্য। আর প্রাইভেটাইজ যদি হয়ে যায় সেখানে ডাইনামিক প্রাইসিং ইনডিউসড হবে। ডাইনামিক প্রাইসিং মানে তখন আপনাকে 50 টাকা প্রতি ইউনিট দিয়েই কিনতে হবে। তাহলে এই পুরো জিনিসটা একটাকে আরেকটার সঙ্গে জুড়ে বোঝার প্রয়োজন রয়েছে। টেকনোলজির এফেক্ট, কিভাবে টেকনোলজি কি কি কাজে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে যারা ব্যবহার করতে চায়, সেটা বোঝার জন্য আমাকে মানিকদা বলছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা একটু বলে দিয়ে যেতে। ভারতবর্ষের 26 কোটি গ্রাহক তাদের প্রতি সেকেন্ডের বিদ্যুতের ব্যবহার, সেই অনুযায়ী বাজারে বিদ্যুতের দর নির্ধারণ করবেন কি করে? এটা করার জন্য বিরাট ক্যালকুলেশনের প্রয়োজন হয়। এই বিরাট ক্যালকুলেশন করাটাকে বলা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডিউলিং, LLM। এবং এই যে ডেটা, এই ডেটাকে বলা হয় বিগ ডেটা হ্যান্ডলিং প্রসেস। এবং এখান থেকে যে নির্যাসটা বের করে আনবে তার জন্য যে ইন্টেলিজেন্সের দরকার হয় তাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ কোনো মানুষ তো করবে না, কোনো মানুষের পক্ষে তো 26 কোটি মিটার থেকে যে রিডিং আসছে সেই রিডিংকে অ্যানালাইজ করে হচ্ছে যে সেখান থেকে এখন এই মুহূর্তে কত প্রাইস হওয়া উচিত তা বলা সম্ভব নয়। তাহলে এরকম তথ্য প্রযুক্তি আজকে ভারতে মানুষের কাছে আছে, মানুষের কাছে নেই, মানে যে কোম্পানিগুলো আছে তাদের কাছে আছে, যারা নির্ধারণ করতে পারে যে প্রতি মুহূর্তের 26 কোটি গ্রাহকের বিদ্যুতের ব্যবহারের অনুসারে ডিমান্ডকে কি করে চেঞ্জ করা যায়, প্রাইসকে কি করে চেঞ্জ করা যায়। এবং এই যে মার্কেটটা, এই মার্কেটটা একটি কোম্পানির কাছে আছে, তার নাম হচ্ছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। গোটা মার্কেটের 99% শেয়ার সেই কোম্পানির কাছে, সেটি একটি প্রাইভেট কোম্পানি। এবার আপনি বলুন যে একটি প্রাইভেট কোম্পানি, তার কাছে যদি 26 কোটি জনগণের রিয়েল টাইম বিদ্যুৎ ব্যবহারের ডেটা থাকে, তাহলে সেই প্রাইভেট কোম্পানি ভবিষ্যতে ভারতবর্ষের সরকারের সমান ক্ষমতাশালী একটি প্রাইভেট কোম্পানি। আমরা কি বলছি? আমরা বলছি যে এই বিদ্যুতের ভার্চুয়াল মার্কেট বন্ধ করে দিতে হবে। বিদ্যুৎকে লং টার্ম এগ্রিমেন্টের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। যদি কোনো রিয়েল টাইম পারচেসের কাজ করতে হয় সেটা সরকারি সংস্থা দিয়ে করতে হবে। তথ্য প্রযুক্তির ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের কাছে থাকতে হবে। আমরা কোথাও বলছি না যে তথ্য প্রযুক্তির দিকে আমাদের দূরে সরে যেতে হবে। আমরা বলছি যে এই তথ্য প্রযুক্তি, এই কৃত্রিম বুদ্ধিমত্তা, এই বিশাল পরিমাণ ডেটা, এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলিং, এই সমস্ত কিছুর নিয়ন্ত্রণ সরকারের কাছে থাকতে হবে। কারণ এই হাতের বাইরে চলে যাওয়া মানে আমার সভারেন্টি,
একজন দেশের নাগরিক হিসাবে আমার যে নিরাপত্তা, সেটা একটি বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করা। আপনারা জানেন এই যে হাই টেনশন লাইন তো আপনারা দেখেছেন, ওই একটু মাঠের উপর দিয়ে যায়, এলাকার মধ্যে থাকে না, বড় টাওয়ার থাকে, তার উপরে লাইন থাকে। এই হাই টেনশন লাইন ভারতবর্ষের সবচেয়ে বড় যে সরকারি সংস্থা তারাই মূলত করে। পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড, তার নাম পাওয়ার গ্রিড, অনেকে নাম শুনেছেন। এই পাওয়ার গ্রিডের 1,78,000 সার্কিট কিলোমিটার লাইন আছে। কালকে আমাদের বিদ্যুতের মিটিং ছিল, আমি বলছিলাম পাওয়ার গ্রিড, তাদেরকে সরকার বলেছে যে তোমরা আর মানুষজন দিয়ে কাজ করতে হবে না, তোমাদের আস্তে আস্তে কর্মী কমিয়ে দিতে হবে। কর্মী কমিয়ে দিয়ে তোমাদের কি করতে হবে, তোমাদের হচ্ছে সেখানে টেকনোলজি ব্যবহার করতে হবে। ভালো কথা, কর্মী কমিয়ে দিতে হবে। পাওয়ার গ্রিডের এই যে টাওয়ারগুলো, এই টাওয়ারগুলো ঠিক আছে কি নেই, আগে মানুষ গিয়ে পেট্রোলিং করতো, মানুষ দেখতো, কর্মীরা যেতেন, যে দেখতেন যে কোথায় কি ধরনের সমস্যা হয়েছে। এখন পাওয়ার গ্রিড শুরু করেছে ড্রোন দিয়ে পেট্রোলিং শুরু করে দিয়েছে। ড্রোন আপনারা জানেন যে ওই আকাশে উড়ে বেড়ায়, ওর মধ্যে ক্যামেরা লাগানো যেতে পারে, অনেক কিছুই লাগানো যেতে পারে, যা যা লাগানো দরকার। সেই ড্রোন দিয়ে পেট্রোলিং করছে, ভালো কথা, ড্রোন দিয়ে পেট্রোলিং করতেই পারে। এই ড্রোন কি করে, এই ড্রোন একটি টাওয়ারের 60টা পজিশন, 60 পজিশনস আছে। ভারতবর্ষের টাওয়ার আছে হচ্ছে যে 4.5 লাখ। এই প্রত্যেকটা টাওয়ারের 1 মাস অন্তর অন্তর 60টা পজিশনের ছবি তোলে। এই ছবি অটোমেটিক্যালি আপলোড হয়ে যায় ডেটা সেন্টারে, পাওয়ার গ্রিডের। সেই ডেটা সেন্টার আছে গুরগাঁওতে। সেই ডেটা সেন্টারে এই যে ছবি, সেই ছবির অ্যানালাইসিস হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। সেই ছবির অ্যানালাইসিস করে ওখান থেকে নির্দেশ আছে যে কুমারঘাটে ওইখানে একটা টাওয়ার আছে, ওই টাওয়ারটার ওখানে একটা হচ্ছে যে নাট খারাপ হয়ে আছে, ওটা ঠিক করে দিয়ে আসো। এরকম শক্তিশালী একটি উপাদান হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা বলার চেষ্টা করেছি যে সমস্ত ধরনের তথ্য প্রযুক্তি মানবজাতির কাজে লাগানো সম্ভব, যদি সেটা পুঁজির লাভের জন্য ব্যবহার না হয়। সমস্ত ধরনের তথ্য প্রযুক্তি মানবজাতির কাজে লাগানো সম্ভব যদি সেটা রাষ্ট্রীয় মালিকানায় থাকে, যদি তার কোনো সামাজিক ওরিয়েন্টেশন দিক থাকে, যে এটা সমাজের ভালো করার জন্য ব্যবহার করা সম্ভব। এই পাওয়ার গ্রিড কর্পোরেশন যারা নাকি এটা করছে, সেখানে পার্মানেন্ট ওয়ার্কার গোটা দেশ জুড়ে 1400, গোটা দেশে পাওয়ার গ্রিডে পার্মানেন্ট ওয়ার্কার 1400, গোটা দেশে পাওয়ার গ্রিডে অফিসারের সংখ্যা 7,500। কোথাও শুনেছেন যে একজন কর্মী 5 জন অফিসার? সব জায়গায় কি থাকে, 4 জন কর্মী 1 জন অফিসার, 5 জন কর্মী 1 জন অফিসার, 1 জন কর্মী 5 জন অফিসার। কোথাও শুনেছেন? কেন করেছে? তার কারণ কর্মীরা ইউনিয়ন করতে পারে। পাওয়ার গ্রিডের সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে আমাদের সিআইটিউর গোটা ভারতবর্ষে। কর্মীরা ইউনিয়ন করতে পারে, তারা বিভিন্ন নীতির পরিবর্তন হলে লড়াই করবে। অফিসাররা হচ্ছে যে ইউনিয়ন করতে পারে না, নন ইউনিয়নাইজ ক্যাটাগরি, তাই বেশি বেতন দিয়ে অফিসার রেখে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু কর্মী রাখা চলবে না। এই পাওয়ার গ্রিডেরই 1,78,000 সার্কিট কিলোমিটার লাইনের মধ্যে 28,608 সার্কিট কিলোমিটার লাইন প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিতে বলেছে কেন্দ্রের সরকার। ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রাইভেট কোম্পানি যে রয়েছে সেটা হলো আদানি। তার মানে কি? তার মানে সরকারি সম্পত্তি প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা, সরকারি মনোপলিকে প্রাইভেট মনোপলিতে কনভার্ট করা, যারা প্রতিবাদ করতে পারে পার্মানেন্ট ওয়ার্কার সেই সংখ্যাটাকে কমিয়ে আনা, প্রয়োজন হলে সেখানে অফিসার রিক্রুট করে দেওয়া। আর এই পাওয়ার গ্রিডে যেখানে 1400 পার্মানেন্ট ওয়ার্কার, সেখানে ঠেকা শ্রমিক তার সংখ্যা হচ্ছে 28,000। তাহলে আপনি তথ্য প্রযুক্তি ব্যবহার করছেন, খুব ভালো কথা, আপনি টেকনোলজি ব্যবহার করছেন, খুব ভালো কথা, কিন্তু তারা সেখানে যারা কাজ করছে সেখানে শ্রমিকদেরকে আপনি হচ্ছে যে 10,000 টাকা বেতন দিচ্ছেন, আর আপনি বলছেন যে আপনি প্রযুক্তির ব্যবহারে তার পেছনে খরচা করবেন। এইটা তো কোনোদিন সরকারের নীতি হতে পারে না। আমি এনটিপিসির কথা বললাম, যার নাকি 80,000 মেগাওয়াট ক্ষমতা রয়েছে। এনটিপিসিতে গোটা ভারতবর্ষে পার্মানেন্ট কর্মচারীর কথা সংখ্যা কত জানেন? 4,200। 80,000 মেগাওয়াট, তাতে পার্মানেন্ট কর্মী 4,200, অফিসার 13,500, 1 জন পার্মানেন্ট কর্মী 3 জন অফিসার। আর এনটিপিসির নিজের রিপোর্ট অনুযায়ী এনটিপিসিতে ঠেকা শ্রমিকের সংখ্যা 1,25,000।
25,000। আচ্ছা, আমরা যে পার্মানেন্ট কর্মী, অফিসার, ঠিকা কর্মী, এই সমস্ত কথা বলছি, এগুলো আদানির ক্ষেত্রে কোনোদিন শুনেছেন? টাটার ক্ষেত্রে শুনেছেন? প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে পার্মানেন্ট, ঠিকা, অফিসার এসবের কোনো মাথামুন্ডু নেই। ও তো প্রাইভেট কোম্পানি, ও যা খুশি করবে, রাখলে রাখবে, না রাখলে না রাখবে। ইউনিয়ন করতে পারলে লড়তে পারবেন, ইউনিয়ন না করতে পারলে লড়তে পারবেন না, কোনো দেশের আইন কানুনের ব্যাপার নেই। তাহলে ওই যে এখানে লিখেছে না যে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবি, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবি, প্রযুক্তির ব্যবহারের সঠিক দিশানির্দেশের দাবি, সরকারি সংস্থাকে বাঁচানোর দাবি, মানুষের বিদ্যুতের অধিকারের দাবি। একটা কি আরেকটার থেকে পৃথক? একটা কখনোই আরেকটা থেকে পৃথক নয়। আমরা বলতে চাই যে ভারতবর্ষের বিদ্যুতের গ্রাহকদের সময় এসেছে যে এই সমস্ত দাবিকে একসাথে জুড়ে লড়াই আন্দোলন গড়ে তোলা, এবং লড়াই আন্দোলন হচ্ছে। আমি ওই বললাম যে আমি কালকেও ত্রিপুরার এখানকার যে টিবিকিউ, আপনাদের যে অন্যতম আয়োজক, তাদের যে মিটিং করছিলাম। আমাদের এই গত কয়েক বছরের রাজনৈতিক পরিবর্তন, নানা কারণ, আক্রমণ, মার ধর, হুমকি, ট্রান্সফার, সব কিছুর পরে যে সদস্য সংখ্যা তা কমেছে। আগে যেরকম সদস্য ছিল সেরকম নেই। যারা সদস্য তারা সবাই যে বেরিয়ে এসে একইভাবে লড়তে পারছেন না। আমি বললাম কালকে যে চণ্ডীগড় একটি কেন্দ্রশাসিত রাজ্য, কেন্দ্রশাসিত ক্ষেত্র। চণ্ডীগড়ে টোটাল পার্মানেন্ট ওয়ার্কারের সংখ্যা 470। বিদ্যুৎ বিভাগে টোটাল পার্মানেন্ট ওয়ার্কার 470। চণ্ডীগড় এইবার থার্ড টার্ম জিতে আসার পরে যে সরকার বললো যে চণ্ডীগড়ের যে বিদ্যুৎ ক্ষেত্র, সরকারি বিদ্যুৎ ক্ষেত্র, একে প্রাইভেটাইজ করে দিতে হবে। প্রাইভেটাইজ করে দিতে হবে কেন? সরকার সবসময় বলে যে লোকসান হচ্ছে, লাভ হচ্ছে না, প্রাইভেটাইজ করে দাও। চণ্ডীগড় এমন একটি বিদ্যুৎ সংস্থা যাতে প্রত্যেক বছর 200 থেকে 250 কোটি টাকা প্রফিট হয়। গত বছরও হয়েছে। 450 পার্মানেন্ট ওয়ার্কারের একটি সংস্থা যাতে 200 থেকে 250 কোটি টাকা প্রফিট হয়। আপনি বলবেন তাহলে চণ্ডীগড়ে বিদ্যুতের দাম খুব বেশি। চণ্ডীগড়ের ডোমেস্টিক বিদ্যুতের দাম 2 টাকা 75 পয়সা, ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতের দাম 4 টাকা 50 পয়সা, সর্বোচ্চ দাম 4 টাকা 50 পয়সা। 4 টাকা 50 পয়সা বিদ্যুৎ দিয়ে, 2 টাকা 75 পয়সা বিদ্যুৎ দিয়ে 250 কোটি টাকা প্রফিট করে একটি সংস্থা। করে তার কারণ তাদের লং টার্ম এগ্রিমেন্ট আছে ভাকরা বিয়াস যে প্রজেক্ট, তার সাথে, যেটা জানেন জল থেকে হাইড্রো বিদ্যুৎ, জল থেকে বিদ্যুৎ তৈরি হয়। জল থেকে বিদ্যুৎ তৈরি হলে তার জন্য খরচা কম পড়ে, ফুয়েল আপনাকে কিনতে হয় না। ওখানে 1 টাকা 40 পয়সা ধরে বিদ্যুৎ হয়। সেই 1 টাকা 40 পয়সা ধরে বিদ্যুৎ হয় বলে তারা যে সস্তায় বিদ্যুৎ দিতে পারে। ত্রিপুরা রাজ্যে 115 মেগাওয়াট নিজেদের উৎপাদন ক্ষমতা ছিল। হাইডাল পাওয়ার প্রজেক্ট ছিল তো ত্রিপুরা রাজ্যে, চলছে এখন, জানেন, খবর আছে? বন্ধ হয়ে আছে। কেন বন্ধ হয়ে আছে? বন্ধ হয়ে আছে এই জন্য যে হাইডালে খরচা কম, খরচা কম হলে আপনার সংস্থার লাভ হবে, সংস্থার লাভ হলে পরে সংস্থা বিক্রি করা যাবে না। সংস্থা বিক্রি করা না গেলে প্রাইভেট কোম্পানির মুনাফা নিশ্চিত করা যাবে না। এই যে চণ্ডীগড় 250 কোটি টাকা যার প্রফিট, তা বিক্রি করার জন্য সরকার যে টেন্ডার ডকুমেন্ট দিয়েছে, যেটাকে স্ট্যান্ডার্ড বিডিং ডকুমেন্ট এসবিডি বলে, সেই ডকুমেন্টে বেস প্রাইস ঠিক করা হয়েছে চণ্ডীগড়ের এন্টায়ার ইউটিলিটির জন্য 174 কোটি টাকা। কোনোদিন ভেবে দেখেছেন যে আপনার একটা ব্যবসা আছে, সেই ব্যবসায় 250 কোটি টাকা বছরে লাভ হয়, আপনি ব্যবসা বিক্রি করে দিতে চাইছেন, 174 কোটি টাকায় ব্যবসাটা বিক্রি করে দেবেন লাভের চেয়ে কম দামে? আপনি তো বলবেন যে 1 বছরে লাভ হয় 250 কোটি। একটা ব্যবসা বিক্রি করা মানে আগামী 30 বছরে কত লাভ হতে পারে তার একটা অ্যাসেসমেন্ট করব। 30 বছরে লাভ হতে পারে আমার 7,500 কোটি টাকা, তাহলে আমার যে এটা বিক্রি করতে গেলে আমি 7,000 কোটি টাকার ডিমান্ড করব। আমরা বলেছিলাম যে কন্ট্রোলার অডিটর জেনারেল সিএজি ক্যাককে দিয়ে চণ্ডীগড়ের বিদ্যুৎ বিভাগের কত সম্পত্তি রয়েছে সেটার একটা অডিট করা হোক, করতে দেয়নি। আমরা নিজেরা অডিটর দিয়ে অডিট করিয়েছি। আমাদের হিসাবে 24,000 কোটি টাকার প্রপার্টি রয়েছে। 24,000 কোটি টাকার প্রপার্টি রয়েছে। সেটাকে সরকার বিক্রি করার জন্য, সরকারি সংস্থাকে বিক্রি করার জন্য বিডিং প্রাইস, বেস প্রাইস দিয়েছে 174 কোটি টাকা।
কলকাতার যে সিএসসি কোম্পানি গোয়েঙ্কা গ্রুপ, তারা কিনেছে 874 কোটি টাকা দিয়ে। এই গোয়েঙ্কা গ্রুপ দিল্লির বিজেপি সরকার বিজেপিকে কয়েকশো কোটি টাকা ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে। এগুলো সব ডকুমেন্ট যে কেউ দেখে নিতে পারেন। চণ্ডীগড়ের এই যে আমি বললাম 25,000 কোটি টাকার প্রপার্টি, এটাকে দেওয়ার জন্য স্ট্যান্ডার্ড বিডির ডকুমেন্ট যেটাতে দিয়ে দেওয়া হয়েছে, হস্তান্তর হয়েছে, তাতে বলা হয়েছে এন্টায়ার ল্যান্ড অ্যাসেটের জন্য 1 টাকা প্রতি মাসে লিজ, এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেটের জন্য 1 টাকা প্রতি মাসে লিজ। অর্থাৎ প্রাইভেট কোম্পানিকে, সরকারকে 1 টাকা দিতে হবে এন্টায়ার ল্যান্ডের জন্য, আর এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার সাবস্টেশন থেকে শুরু করে টাওয়ার, পোল, লাইন, ট্রান্সফরমার, ফিডার মিটার সমস্ত কিছুর জন্য 1 টাকা দিতে হবে। এত বড় লুট ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে হচ্ছে, আর আমরা ভারতবর্ষের জনগণ যদি সাধারণ মানুষের কাছে এই কথা না নিয়ে যেতে পারি, তাহলে এটা আমাদের নিজেদের ব্যর্থতা। চণ্ডীগড়ের বিদ্যুতের কর্মীরা এই কাজটা করার চেষ্টা করে। 6 নভেম্বর 2024 হাইকোর্ট থেকে অর্ডার চলে আসে যে চণ্ডীগড়ের প্রাইভেটাইজ করতে হবে। পরের দিন সরকার অর্ডার ইস্যু করে দেয় প্রাইভেটাইজ করার। লেটার অফ ইন্টেন্ট, LOI বলে, যেটা দিয়ে নাকি প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে, সঁপে দেওয়া হবে, সেই লেটার অফ ইন্টেন্ট ইস্যু করে দেওয়া হয়। 6 নভেম্বর 2024 থেকে 31 জানুয়ারি 2025 হিসেব করলে দাঁড়ায় প্রায় 84-85 দিন। আমি নিজে কয়েকবার গেছি, বহুবার গেছি আর কি, কয়েকবার না। প্রত্যেক দিন চণ্ডীগড়ের বিদ্যুৎ বিভাগের কর্মী কর্মচারী, তারা তাদের পরিবার, বাড়ির মহিলা, বাচ্চা, বয়স্করা 3-4টে বাস 3 মাসের জন্য বুক করে নিয়েছে। চণ্ডীগড় আসলে একটা শহর, আগরতলার মতোই একটা শহর, এই সাইজেরই একটা শহর হবে। প্রত্যেক দিন কাজের পরে তারা বাড়ি থেকে বেরিয়ে এক একটা এলাকায় গিয়ে মাইক নিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করেছে যে এইটার প্রাইভেটাইজেশন হয়ে গেলে কি হবে, যে 4.5 টাকা বিদ্যুৎ, 2.5 টাকা বিদ্যুৎ তুমি পাচ্ছ, যে কোম্পানির কাছে যাচ্ছে সিএসসি কোম্পানি, তার বিদ্যুতের রেট হচ্ছে 9 টাকা করে। প্রায় 3 মাস প্রত্যেক দিন, মানে আমি বলছি প্রত্যেক দিন কয়েকশো মানুষ, কয়েকশো মানে সেটা কয়েক ক্ষেত্রে কয়েক হাজার হয়ে গেছে, তারা জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন শুধুমাত্র যে জনগণের বিদ্যুতের অধিকার রক্ষা করার জন্য। চণ্ডীগড়ে পারিনি আমরা হচ্ছে যে বাঁচাতে, কারণ জানেন যে সেখানকার আশেপাশের যে রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন, সেটা খুব শ্রমজীবী মানুষের আন্দোলনের ফেভারেবল না। একদিকে হরিয়ানা, একদিকে হচ্ছে যে হিমাচল, একদিকে পাঞ্জাব, সেখানে তো বামপন্থীদের আন্দোলন খুব শক্তিশালী না, একটা প্রাইভেটাইজেশনকে রুখে দেওয়ার মতো শক্তিশালী না। 40টিরও বেশি সামাজিক সংস্থা, বিভিন্ন পিন্ট কমিটি মানে ওদের ওখানে পিন্ট মানে হচ্ছে ভিলেজ, গ্রাম, ভিলেজ কমিটি, রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, RWA বলে, এমনকি গুরুদুয়ারার কমিটি, তারা পর্যন্ত সরাসরিভাবে এই বেসরকারীকরণ বিরোধী লড়াইতে অংশ নিয়েছেন। 40টির বেশি সংগঠনকে ওরা একজোট করে উঠতে পেরেছে। 84 দিন ধরে ওরা প্রাইভেটাইজেশনকে আটকে রাখতে পেরেছে। প্রাইভেট কোম্পানিতে ওরা কাজে ঢুকেছে যেদিনকে, তার পর দিন থেকে সেখানে আন্দোলন শুরু করেছে। আমাদেরই দেশে, আমাদেরই ইউনিয়ন, আমাদেরই ফেডারেশন, আমাদেরই কর্মী, এবং এমন একটি জায়গা যেখানে সত্যিকারেই কোনোদিনই বাম রাজনীতির সেরকম কোনো ঘরানা ছিল না। উত্তরপ্রদেশে তো যে সরকার, সেই সরকার এই সরকারের চেয়ে আলাদা করে কোনো খারাপ বা ভালো কিছু নয়, বরং অতিরিক্ত বলতে পারেন যে ওখানে যিনি মুখ্যমন্ত্রী, তার নামে বদনাম একটু বেশিই দেওয়া যায়। উত্তরপ্রদেশের সরকার, বিজেপির সরকার, উত্তরপ্রদেশের 76টি জেলার মধ্যে 48টি জেলার ডিস্ট্রিবিউশন যে 2টি সংস্থা দেখে, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল বিদ্যুৎ নিগম লিমিটেড, সরকারি সংস্থা, তাকে প্রাইভেট করে দেওয়ার কথা বলেছে। প্রসেস শুরু হয়ে গেছে, বিডিং প্রসেস শুরু হয়ে গেছে। উত্তরপ্রদেশে 30,000 পার্মানেন্ট কর্মচারী, তাতে ইঞ্জিনিয়াররাও রয়েছেন, এবং প্রায় 80,000 কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, 1,10,000-এর বেশি জনগণ মানে শ্রমিক, শ্রমজীবী মানুষ বিদ্যুতের সঙ্গে যুক্ত। আজকে 118তম দিন তারা লড়াই করছেন এবং প্রত্যেক দিন মোবিলাইজেশন করছেন। আমি চণ্ডীগড়ের কথা বললাম, আমি উত্তরপ্রদেশের কথা বললাম, এই দুটো ক্ষেত্রেই কিন্তু এসমা লাগু ছিল। এসমা হলো এসেনশিয়াল সার্ভিস মেনটেন্যান্স অ্যাক্ট,
যে অ্যাক্ট অনুযায়ী যদি কেউ হচ্ছে বিদ্যুৎ শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি তারা যদি লড়াই করে, আন্দোলন করে, ধর্মঘট করে, তাহলে তাকে হচ্ছে যে তার বিরুদ্ধে সমস্ত ধরনের আইনি পদক্ষেপ নিতে পারে, মানে লেবার আইনের বাইরে গিয়ে প্রশাসনিক পেনাল অ্যাকশন করতে পারে তার বিরুদ্ধে। উত্তরপ্রদেশের বিদ্যুৎ শিল্পের শ্রমিক কর্মচারীরা দাঁতে দাঁত চিপে হচ্ছে যে লড়াই করে চলেছে, বলছে যে আমরা ছাড়বো না। এবং উত্তরপ্রদেশ হেরে যাওয়া মানে আপনি বুঝবেন, উত্তরপ্রদেশের কনজাম্পশন হচ্ছে 33,000 মেগাওয়াট, অর্থাৎ ভারতবর্ষের সবচেয়ে বেশি কনজাম্পশনের এলাকা। উত্তরপ্রদেশ হেরে যাওয়া মানে কিন্তু ভারতবর্ষে প্রাইভেটাইজেশনের ঝড় উঠে যাবে। আমরা বলছি যে গোটা ভারতবর্ষের বিদ্যুৎ শিল্পের শ্রমিক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে উত্তরপ্রদেশের সাথে লড়াইয়ের সাথে সলিডারিটিতে থাকবে। এই কথা বলার অর্থ যে আগামী কয়েকটা মাস বা হতে পারে কয়েকটা বছর গোটা ভারতবর্ষে বিদ্যুৎ ক্ষেত্রের উপরে তীব্র আক্রমণ নেমে আসবে। নরেন্দ্র মোদী বলেছেন যে সমস্ত স্টেট আমাকে বলছে, নরেন্দ্র মোদীর কথা, সমস্ত স্টেট আমাকে বলছে যে আমাদেরকে আপনারা সাহায্য করুন যাতে আমরা আমাদের স্টেটের বিদ্যুৎ ক্ষেত্রকে প্রাইভেটাইজ করে দিতে পারি। স্পেশাল মিনিস্ট্রিয়াল গ্রুপ তৈরি হয়েছে, কমিটি তৈরি হয়েছে যে কি করে ভারতবর্ষে বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণ করে ফেলা যায়। অর্থাৎ এই যে থার্ড টার্ম, এই থার্ড টার্মে কিন্তু ওরা ওদের যে মালিকরা রয়েছে, প্রভুরা রয়েছে, আদানি, আম্বানি, টাটা, তাদেরকে একটা মেসেজ দিতে চায় যে আমরা তোমাদের ইন্টারেস্ট সার্ভ করতে সবচেয়ে বেশি সক্ষম, এবং সবচেয়ে বেশি ইন্টারেস্ট সার্ভ করার উপায় হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রকে দিয়ে দেওয়া। কারণ এটা এক সময়ের, একবারের, এক মুহূর্তের ব্যবসা নয়, এটার মানে হলো চিরকালীন ব্যবসা। ভারতবর্ষের 150 কোটি জনগণের প্রত্যেক মুহূর্তের আয়ের অংশ নেওয়ার বন্দোবস্ত প্রাইভেট কোম্পানিকে করবে। আপনারা জানেন এই বাজেটে বলেছে এমনকি নিউক্লিয়ার পাওয়ারের মধ্যেও প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যালাউ করে দেওয়া হলো। অর্থাৎ এই যে বিদ্যুৎ এবং বিদ্যুতের সঙ্গে যুক্ত শক্তি পরিষেবা ক্ষেত্র, এর উপরে ভয়ানক হামলা আসতে চলেছে। গোটা ভারতবর্ষের বিদ্যুৎ শিল্পক্ষেত্রের শ্রমিক কর্মচারীরা লড়ছে। আমাদের 10ম সম্মেলন হলো, আমরা বলেছি শ্রমিক কর্মচারীদের পক্ষে সম্ভব নয় এই লড়াই লড়তে গেলে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিদ্যুৎ ক্ষেত্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব বাঁচানোর লড়াই লড়তে হবে। আমরা ইফি থেকে বলেছি যে সর্বত্র বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের নেতৃত্বে জনগণের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ মঞ্চ গড়ে তুলব। এই লড়াইয়ের ডাক আপনারা আজকে এখান থেকে নিয়ে যাবেন। বিদ্যুৎ শিল্পক্ষেত্রের শ্রমিক কর্মচারীদের সংগ্রামে যুক্ত হওয়ার লড়াইয়ের ডাক আপনারা আজকে এখান থেকে নিয়ে যাবেন। ভারতবর্ষের বিদ্যুৎ ক্ষেত্রকে বাঁচানোর লড়াইয়ের ডাক আপনারা এখান থেকে নিয়ে যাবেন। এই লড়াই বৃহত্তর রাজনৈতিক লড়াইতে পরিবর্তিত হবে। এই লড়াই বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াইতে পরিবর্তিত হবে। এই লড়াই ওই আম্বানি, আদানি, টাটার মতো একচেটিয়া পুঁজির বিরুদ্ধে লড়াইতে পরিবর্তিত হবে। এই লড়াই ভারতবর্ষের জনগণের অধিকার রক্ষার লড়াইতে পরিবর্তিত হবে। এই আশা, এই বিশ্বাস ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি রাখতেই পারি, আদায় করতে পারি, দাবি রাখতে পারি। আমি আশা করব যে আজকের কনভেনশন, আজকের সেমিনার থেকে আপনারা নিজের এলাকায় বিদ্যুৎ কর্মীদের সঙ্গে সংযুক্তভাবে এই বিষয়কে বোঝার, এই বিষয়কে নিচে নিয়ে যাওয়ার, জনগণের কাছে পৌঁছানোর এক পরিকাঠামো নির্ধারণ করার পরিকল্পনা করবেন। সকলকে ধন্যবাদ। লাল সালাম।